প্লুটো আমাদের সৌরজগতের একটি আকর্ষণীয় সদস্য, কিন্তু যখনই আমি সৌরজগৎ বা মহাকাশ নিয়ে কোনো ভিডিও বানাই, সমস্ত কিছু কভার করলেও কখনোই আসলে সবটা কভার করতে পারে না। কখনো কখনো আমার ভিডিওগুলি মন্তব্যের ঘোরে আপনাদের জন্য উত্তরহীন প্রশ্ন রেখে যায়। আমি এই ধরনের প্রশ্নগুলি পছন্দ করি কারণ এর উত্তরগুলি মহাবিশ্বের কার্যকারিতা সম্পর্কে আমাদের একটি আকর্ষণীয় ধারণা দেয়। আজকে প্লুটো সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তবে এই মুহূর্তটি আপনারই। এখন আপনার কিছু উত্তর পাবার সময়। আজকে আমি আপনাদের প্লুটো সম্পর্কে শীর্ষ 4টি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। এই প্রশ্নগুলির উত্তর হবে কৌতূহলোদ্দীপক, অনন্য এবং এমনকি আবেগপূর্ণ। কিন্তু চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হাবল কিভাবে দূরবর্তী গ্যালাক্সি স্পষ্টভাবে দেখতে পারে কিন্তু প্লুটোকে নয়? হাবল মহাকাশের কিছু শ্বাসরুদ্ধকর ছবি তুলেছে, যা আমরা জানি আমাদের লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে থাকা গ্যালাক্সিগুলির স্পষ্ট দৃশ্য দিয়েছে। তবুও এটি প্লুটো এবং অন্যান্য ট্রান্স যেমন নেপচুনিয়ান বস্তুর মতো আমাদের অনেক কাছাকাছি থাকা মহাজাগতিক বস্তুর স্পষ্ট ছবি তুলতে সংগ্রাম করে। এটি নিশ্চয়ই যুক্তিসঙ্গত মনে হয় না। এটি এত দূরে থাকা কোনো জিনিস এত স্পষ্টভাবে দেখতে পারে, অথচ প্লুটোর মতো সবচেয়ে বিস্তারিত দৃশ্য কেন এরকম হলো? এর উত্তরটি আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক সহজ। এর সবই নির্ভর করে বস্তুর কৌণিক ব্যাসের অর্থাৎ অ্যাঙ্গুলার ডায়ামিটারের ওপর। এই চমৎকার ছবিটি হলো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির, যা আমাদের থেকে প্রায় 2 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। আপনি ভাবতে পারেন যে এই দূরত্বের কারণে আমাদের দৃষ্টিকোণ থেকে এটিকে তুলনামূলকভাবে ছোট দেখাবে, কিন্তু যদিও এটি এত দূরে, এটি উচ্চ এক্সপোজার ক্যামেরা ব্যবহার করে দেখলে আপনি জানতে পারবেন যে এটি আসলে আমাদের আকাশের চাঁদ বা একটি পূর্ণিমার চাঁদের চেয়ে 6 গুণ বড়। এর কারণ হলো এটি বিশাল, অর্থাৎ 2,20,000 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত, এবং এই আকারের জন্য 2 মিলিয়ন আলোকবর্ষ দূরত্বেও এটিকে ক্ষুদ্র দেখায় না। এর আকার এবং আমাদের থেকে এত দূরত্বের মানে হলো এটি রাতের আকাশ জুড়ে 3 ডিগ্রি বিস্তৃত। এটি এতটাই বড় যে হাবল যখন এটিকে দেখছিল তখন এটি একবারে পুরোটা দেখতে পারেনি। এটি কেবল যথেষ্ট পরিমাণে জুম আউট করতে পারেনি। তাই ছবিটি আসলে হাবলের শত শত এক্সপোজারের একটি মোজাইক, এবং তারপরেও তারা পুরো গ্যালাক্সিটিকে একবারে ক্যামেরায় ধরতে পারেনি। অন্যান্য গ্যালাক্সির ক্ষেত্রেও এটি সত্য। এখন বেশিরভাগ গ্যালাক্সি অ্যান্ড্রোমিডার মতো কাছাকাছি বা বড় নয়, তবে হাবলের পক্ষে সেগুলোকে ছবি তোলা এবং আকর্ষণীয় বিবরণে দেখা এখনও যথেষ্ট বড়। এখানে রয়েছে পিনহুইল গ্যালাক্সি, যা 21 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। খেয়াল করুন কিভাবে এটি আমাদের গ্যালাক্সিতে থাকা কিছু সম্মুখভাগের তারার মধ্যকার ব্যবধানকে আবৃত করে আছে। এটি আপনাকে আকার সম্পর্কে কিছু ধারণা দেবে। আপনি যদি এটিকে খালি চোখে স্পষ্টভাবে দেখতে পারেন, তবে এটি চাঁদের চেয়ে সামান্য ছোট দেখাতো। আকাশে কিছুর আকার বর্ণনা করতে জ্যোতির্বিজ্ঞানীরা ডিগ্রি, আর্ক মিনিট এবং আর্ক সেকেন্ড ব্যবহার করেন। 1 ডিগ্রিতে 60 আর্ক মিনিট এবং 1 আর্ক মিনিটে 60 আর্ক সেকেন্ড। তাই অ্যান্ড্রোমিডা ছিল 3 ডিগ্রি জুড়ে এবং চাঁদ প্রায় 30 আর্ক মিনিট জুড়ে। পিনহুইল গ্যালাক্সি প্রায় 28 আর্ক মিনিট জুড়ে। প্লুটো আমাদের কাছে এর নিকটতম সময়ে মাত্র 0.11 আর্ক সেকেন্ড জুড়ে বিস্তৃত। এটি আমাদের রাতের আকাশে হাস্যকরভাবে ছোট করে তোলে। হাবল এটি কোনো বিবরণ দেখতে পারে তা বিস্ময়কর। এ কারণেই 2015 সালে নিউ হরাইজন্সকে প্লুটোতে পাঠানো এত উত্তেজনাপূর্ণ ছিল, কারণ প্লুটোর কোনো বিবরণ পাওয়ার জন্য আমাদের কাছে যথেষ্ট শক্তিশালী টেলিস্কোপ নেই। তাই নিউ হরাইজন্স যা কিছু পাঠিয়েছিল তা ছিল একটি উদ্ঘাটন। প্রশ্ন নম্বর 2, প্লুটো এবং এর চাঁদ শ্যারন কেন মহাকাশের একটি ফাঁকা বিন্দুকে কেন্দ্র করে ঘোরে?
আপনাদের সবাই হয়তো জানেন না যে প্লুটো এমনটা করে, তবে যারা শুনেছেন তারা হয়তো অবাক হতে পারেন। সেখানে কি অদৃশ্য এবং অত্যন্ত ঘন কিছু আছে? সম্ভবত কোনো ধরনের ক্ষুদ্র লুকিয়ে থাকা ব্ল্যাক হোল। 2015 সালে নিউ হরাইজন্স প্রোব যখন প্লুটো এবং শ্যারনের কাছে পৌঁছায়, তখন এটি এই ঘূর্ণন ঘটনাটি কাছ থেকে এবং বিশদভাবে দেখেছিল। কিন্তু বাস্তবে কোনো ব্ল্যাক হোলের ব্যাখ্যা এখানে প্রয়োজন নেই। বিজ্ঞানীরা নিউ হরাইজন্স পৌঁছানোর আগেই একটি আশা করেছিলেন। এর কারণ হলো মহাকাশের সব কিছু, শুধু প্লুটো নয়, একটি ভার কেন্দ্র অর্থাৎ ব্যারি সেন্টার কেন্দ্র করে ঘুরে। একটি ভার কেন্দ্র হলো দুটি বস্তুর ভরের কেন্দ্র। যদি আমি একটি কাঠির প্রান্তে একটি মিষ্টি কুমড়ো এবং অন্য প্রান্তে একটি কিউই নেই, তবে আমরা দেখতে পাবো যে ভরের কেন্দ্রটি কুমড়োর দিকে বেশি। বেশিরভাগ গ্রহের ক্ষেত্রে তাদের চাঁদ অর্থাৎ অরবিটিং মুনের ভরের চেয়ে অনেক বেশি হয়। এই পরিস্থিতিতে ভরের কেন্দ্রটি গ্রহের ভেতরেই থাকে, যার অর্থ চাঁদ যখন মহাকর্ষ দিয়ে টানে তখন গ্রহটি কেঁপে ওঠে। তবে প্লুটো এবং শ্যারনের ভর অনেক বেশি সদৃশ, যার মানে তারা যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরে তা প্লুটোর বাইরে অবস্থিত। এটি দেখে মনে হয় যেন তারা মহাকাশের একটি অদৃশ্য বস্তুকে ঘিরে ঘুরছে। সৌরজগতের অন্য যে জায়গায় এমনটি ঘটে তা হলো আশ্চর্যজনকভাবে সূর্য এবং বৃহস্পতি। প্রশ্ন নম্বর 3, প্লুটো সূর্য থেকে এত দূরে থাকা সত্ত্বেও নিউ হরাইজন্সের ছবিগুলো এত উজ্জ্বল কেন? আপনাদের অনেকেই জিজ্ঞাসা করেছেন যে প্লুটো সূর্য থেকে এত দূরে থাকা সত্ত্বেও নিউ হরাইজন্সের ছবিগুলি এত উজ্জ্বল কেন? বাস্তবে প্লুটো নিশ্চয়ই ঘুটঘুটে অন্ধকার হবে, তাই না? উত্তর হলো, আপনি যদি খালি চোখে প্লুটোর দিকে তাকান তবে এই গ্রহটি ছবিগুলির চেয়ে অবশ্যই অন্ধকার হবে। তবে মজার বিষয় হলো, আপনি যতটা অন্ধকার সন্দেহ করছেন ঠিক ততটা নয়। সৌভাগ্যক্রমে আমাদের তা কল্পনা করার চেষ্টা করতে হবে না, কারণ পৃথিবীতে দিনে দুবার ভোর এবং সন্ধ্যার সময় আমাদের আকাশের আলোকসজ্জা প্লুটো তার পূর্ণ দিনের আলোতে যতটা উজ্জ্বল হতে পারে তার সাথে মিলে যায়। নাসা একে প্লুটো টাইম বলে। প্লুটো পৃথিবী এবং সূর্য থেকে গড়ে 40 গুণ দূরে এবং সূর্যের আলোর মাত্র 16% পায়। পৃথিবীতে সূর্যের আলোর প্রতি বর্গ কিলোমিটারে 1 লাখ লুমেন্স হয়, তাই প্লুটোতে এটি হবে প্রায় 60, যা একটি ইনডোর সিঁড়ি বা করিডোরের আলোর সমতুল্য। শেষ প্রশ্ন, প্লুটোকে আর গ্রহ বলা হয় না কেন? এটি এমন একটি প্রশ্ন যা সাধারণ মানুষ প্লুটো সম্পর্কে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, আমি ব্যাখ্যা করার আগে বলি, আপনি কি জানতেন যে একসময় আমাদের সৌরজগতে 100টি গ্রহ ছিল বলে মনে করা হতো? এটি সত্যি। যুগ যুগ ধরে আমাদের সৌরজগতের গ্রহের সংখ্যা বেশ ওঠানামা করেছে। আর না, প্রাচীনকাল থেকে পৃথিবীর বাইরে 5টি গ্রহ ছিল যা খালি চোখে দৃশ্যমান: বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। 1800 এর দশকের প্রথম দিকে ইউরেনাস আবিষ্কৃত হয়। এই আবিষ্কারের পরে আরও বেশি সংখ্যক গ্রহ প্রার্থী খুঁজে পাওয়া যায়, যেমন সেরেস, ভেস্টা, প্যালাস এবং জুনো, যা আমরা এখন গ্রহাণু বলয় অর্থাৎ অ্যাস্টেরয়েড বেল্ট হিসেবে জানি। বিজ্ঞানের পাঠ্যপুস্তকগুলিতে সেগুলিকে গ্রহ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। 1860-এর দশক। 1800-এর দশকের মাঝামাঝি নেপচুন আবিষ্কৃত হয়েছিল। 1860-এর দশকের মধ্যে 100-রও বেশি গ্রহাণু খুঁজে পাওয়া যায় এবং অবশেষে সেগুলিকে গ্রহাণু অর্থাৎ অ্যাস্টেরয়েড হিসেবে তাদের নিজস্ব স্বতন্ত্র শ্রেণীবিন্যাস দেওয়া হয়। 1930 সালে প্লুটো আবিষ্কৃত হয় এবং এত বড় ও দূরবর্তী কিছু খুঁজে পাওয়ার উত্তেজনায় এটিকে গ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। তবে কয়েক দশকের মধ্যে এটি আবিষ্কৃত হয় যে ঐতিহ্যবাহী গ্রহগুলির নিয়ম অনুসরণ করে না।
আমরা যে গ্রহগুলিকে জানি সেগুলির কক্ষপথ মোটামুটি সৌরজগতের সমতলের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্লুটো অন্যদিকে সৌরজগতের সাথে একটি কোণে ঘুরে এবং এর কক্ষপথ এতটাই উপবৃত্তকার যে এটি বছরের কিছু সময় নেপচুনের চেয়ে সূর্যের কাছাকাছি থাকে। 1970-এর দশকে প্লুটোকে প্রত্যাশার চেয়ে অনেক ক্ষুদ্র বলে আবিষ্কৃত করা হয়। দেখা যায় যে এর ভর আমাদের চাঁদের ভরের মাত্র 1/6। কুইপার বেল্ট 1990-এর দশকে প্লুটোর কক্ষপথের আশেপাশে আরও অনেক জগৎ আবিষ্কৃত হতে থাকে যা কুইপার বেল্ট নামে পরিচিত। এরিস, সেডনা, হাউমিয়া এবং মাকের মতো বিখ্যাত বস্তুগুলিও এখানে পাওয়া যায়। নতুন সংজ্ঞা 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অর্থাৎ IAU গ্রহের জন্য একটি নতুন সংজ্ঞা নিয়ে আসে। একটি মহাজাগতিক বস্তু যা সূর্যকে প্রদক্ষিণ করে, গোল আকার ধারণ করার জন্য যথেষ্ট ভর আছে এবং এর কক্ষপথের আশেপাশে তার এলাকা পরিষ্কার করছে। প্লুটো প্রথম দুটি বিভাগে ফিট হলেও এটি কুইপার বেল্টে অবস্থিত হয় এর কক্ষপথ পরিষ্কার করতে পারেনি এবং তাই এটি এখন কোনো গ্রহ নয়। পরবর্তীতে প্লুটোকে এখন বামন গ্রহ অর্থাৎ ডর্ফ প্ল্যানেট হিসেবে পরিচিত, যা প্রায় একই, তবে এর কক্ষপথ পরিষ্কার করার জন্য যথেষ্ট বিশাল নয়। এই নতুন আবিষ্কারগুলির কারণে আমাদের কাছে এখন মহাজাগতিক বস্তুর একটি সম্পূর্ণ নতুন বিভাগ রয়েছে যা সম্পর্কে জানতে হবে। এই শ্রেণীবিন্যাস পরিবর্তনের কারণে একসময়ের গ্রহাণু সেরেসের জন্য একটি রূপালী রেখা আছে। এটিকে গ্রহাণু থেকে বামন গ্রহের মর্যাদা দেওয়া হয়েছিল। সুতরাং প্লুটো সম্পর্কে 4টি প্রশ্নের সমাধান তো করা হয়েছে, কিন্তু এই ভিডিওটি দেখে হয়তো আরও নতুন প্রশ্ন আপনার মনে জেগেছে। আপনি যদি প্লুটো এর গতিবিধি এবং বৈশিষ্ট্য বা আমাদের সৌরজগৎ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে তবে নিচের মন্তব্যে আমাকে জানান। আমি ভবিষ্যতের এই ধরনের ভিডিও আরও করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।